ঢাকায় উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর। বললেন, পূরণ হবে জুলাই সনদ সহ প্রতিটি ওয়াদা। জুলাই সনদ নিয়ে আরেক প্রতারণায় সরকার, অভিযোগ ডক্টর শফিকের। জামাত কখনো সুস্থ চিন্তা করে না বলেছেন মির্জা ফখরুল। কাটছেই না জ্বালানি তেলের ভোগান্তি। 34,667 টন জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে চীনা মাস্টার ট্যাঙ্কার। টাকা ছাপিয়ে ঋণ নেয়ার তথ্য অসত্য বলেছেন অর্থমন্ত্রী। সরকারকে আইএমএফ ও বিশ্বব্যাংকের নির্ভরতা কমানোর তাগিদ সম্পাদকদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রাজধানীর সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন তিনি। শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সমন্বয়ে দ্রুত বিকল্প স্থান নির্ধারণ করার নির্দেশ দিয়েছেন। উচ্ছেদ হওয়া হকারদের এমন জায়গায় পুনর্বাসন করতে বলেছেন যেখানে তারা স্বাচ্ছন্দ্য উৎসাহের সঙ্গে ব্যবসা করতে পারেন। এছাড়া স্কুল কলেজে ক্লাস শুরু ও শেষের সময়ে সড়কে যানজট কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদও দেন প্রধানমন্ত্রী। বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি ও জুলাই সনদ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। প্রত্যাশিত দেশ গড়তে মেধাবী, দক্ষ ও জনবান্ধব প্রশাসনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জনপ্রশাসনের কর্মকর্তা হিসেবে জনগণের কল্যাণ নিশ্চিত করা সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রধান দায়িত্ব। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। 1991 সালে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে যাত্রা শুরু হয় রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ফাউন্ডেশন বিয়াম। শনিবার সকালে বিয়াম ফাউন্ডেশনের ট্রেনিং কাম ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিয়ামের প্রতিষ্ঠা থেকে শুরু করে বর্তমানে অগ্রযাত্রা প্রমাণ করে বিএনপি সরকার জনগণের স্বার্থে একটি সুদক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন তৈরি করতে চায়। সরকারি কর্মে নিয়োজিত মানব সম্পদকে আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি প্রযুক্তির ব্যবহারে সক্ষম হিসেবে গড়ে তোলার উপর জোর দেন তারেক রহমান। আজ যে ট্রেনিং কাম ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে তা ভবিষ্যতে প্রশাসনিক নেতৃত্ব গঠনের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। এই ভবন শুধু একটি অবকাঠামো নয়, এটি হয়ে উঠুক জ্ঞান চর্চা, নেতৃত্ব বিকাশ এবং অভিজ্ঞতা বিনিময়ের একটি প্রাণবন্ত কেন্দ্র। দক্ষ মানব সম্পদ তৈরি বিয়ামের অন্যতম একটি লক্ষ্য। বিশেষ করে সরকারি কর্মে নিয়োজিত মানব সম্পদকে আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে সক্ষম করে গড়ে তোলা অত্যন্ত জরুরি। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার মেধা নির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানব সম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনোই বিকল্প নেই যদি আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে চাই। আধুনিক প্রশাসনে দক্ষতা মানে শুধু নিয়ম জানা নয়, বরং প্রযুক্তির ব্যবহার, তথ্য বিশ্লেষণ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং জনসেবায় সৃজনশীল দৃষ্টিভঙ্গি। এবং সেই লক্ষ্যেই বর্তমান সরকার প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও আধুনিক ও ফলাফলমুখী করার উপর গুরুত্ব দিয়েছে। মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি উন্নত কোর্স, গবেষণা এবং নীতি নির্ধারণমূলক শিক্ষার সুযোগ বৃদ্ধি করার চেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশ ও জনগণের কাছে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি বিএনপি সরকার বাস্তবায়ন করবে। সরকারি কর্মকর্তাদের এক্ষেত্রে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। ফ্যাসিবাদী শাসনামলে আপনারা যথাযথভাবে সেই দায়িত্ব পালন করতে পেরেছিলেন কিনা কিংবা পালন করতে সক্ষম হয়েছিলেন কিনা, এই মুহূর্তে সেই প্রশ্ন না তুলে আমি আপনাদেরকে এই মুহূর্তে বর্তমান গণতান্ত্রিক সরকারের পক্ষ থেকে একটি বার্তা দিতে চাই, এবং তা হলো দেশ এবং জনগণের কাছে আমাদের যেই প্রতিশ্রুতি দিয়ে এসেছি আমরা, এসব স্রেফ রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং জনগণের সঙ্গে করা আমাদের চুক্তি। জনগণ আমাদের ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। সুতরাং
বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। আমি আশা করি আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করতে ভূমিকা রাখবেন। একটি শক্তিশালী, জবাবদিহিমূলক, আইনসম্মত এবং জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে জনপ্রশাসন কর্মকর্তারাই মূল চালিকা শক্তি বলে জানান প্রধানমন্ত্রী। দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় পর দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণ নিজেরা সরাসরি ভোট দিয়ে একটি গণতান্ত্রিক সরকারকে নির্বাচিত করেছে। দীর্ঘদিন ধরে একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক এবং জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার প্রত্যাশায় থাকা সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে বর্তমান সরকার। ২০২৪ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আবারও স্পষ্ট করে দিয়েছে এই রাষ্ট্রের মালিক এই দেশের জনগণ। সুতরাং জনপ্রশাসনের কর্মকর্তা হিসাবে রাষ্ট্রের মালিক জনগণের স্বার্থ এবং কল্যাণ নিশ্চিত করা আপনাদের প্রধান দায়িত্ব। নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে সরকারের কাছে মেধা, সততা, সৃজনশীলতা, দক্ষতা এবং অভিজ্ঞতা প্রধান বিবেচ্য বিষয় হবে বলে দৃঢ়ভাবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আল্লাহ হাফেজ। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। সংসদে ও রাজপথে তীব্র আন্দোলনে গণভোটের রায় বাস্তবায়নের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঘরে না ফেরার অঙ্গীকারও করেন তিনি। বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি আওয়ামী লীগ হয়ে ফিরতে চাইলে রুখে দেবে 11 দল। ওমর ফারুকের রিপোর্ট। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবার ও আহতদের নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ বাংলাদেশ জামায়াত ইসলামীর। ক্ষমতায় এসে বিএনপি জুলাইকে ভুলে গেছে বলে অভিযোগ করেন শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। অত্যন্ত পরিতাপের বিষয়, আজকের এই সরকার, আজকের এদেশের এই রাজনীতিবিদরা সেই কঠিন সময়কে তারা এত দ্রুত ভুলে গেছে। 70% জনগণের গণরায়কে অবিলম্বে বাস্তবায়ন করুন। এই মহান সংসদে আমার কথা, আমাদের কথা, আমার মা একজন মায়ের কথা তাদেরকে শুনতে হবে। 11 দলের শীর্ষ নেতারা বলেন, বিএনপির জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা জাতির সাথে আরেক প্রতারণা। দাবি আদায় হুঁশিয়ারি দেন 64 জেলায় গণ আন্দোলনের। নিজে বলেছেন অক্ষরে অক্ষরে পালন করা হবে, সুতরাং এগুলি পালন করে জাতীয় সমস্যাগুলি কিভাবে সমাধান করবেন, সুশাসন কিভাবে প্রতিষ্ঠা করবেন, দেশে কিভাবে শান্তি আসবে, এই বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনা করেন। বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিএনপির মতো মাত্র 2 মাসের মধ্যে এত অজনপ্রিয় সরকার বাংলাদেশে আর দেখা যায়নি। বিএনপি যদি আওয়ামী লীগের পথে, পুরনো স্বৈরাচারের পথে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ আবারও রুখে দাঁড়াবে, বাংলাদেশের তরুণ সমাজ আবারও রুখে দাঁড়াবে, বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেকটি ছাত্র জনতা আবারও রাজপথে দাঁড়াতে বাধ্য হবে। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশ স্বৈরাচার মুক্ত হবে না বলে মন্তব্য করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ বাংলাদেশ আমরা চাই না, আমরা পরিবর্তনের বাংলাদেশ চাই। যেই বাংলাদেশে শিশু যখন ঘর থেকে বের হবে, কিশোর যখন বের হবে, যুবক যুবতীরা বের হবে, আমার মা বোনেরা বের হবে, তখন কারো বুক দরু দরু করে কাঁপবে না। তারা নিরাপত্তার সাথে বের হবে, কাজ শেষ করে আবার নিরাপত্তার সাথে করে বসবে। আমরা ওই বাংলাদেশ চাই। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সন্তানদের হাতে দাকির স্কুড়াল দেখতে চাই না। শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা বন্ধে সরকারকে আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামাত কখনো সুস্থ চিন্তা করতে পারে না। দেশে আবারও বিভেদ ও ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে বিএনপি ক্ষমতায় এসেছে, জামাত আমিরের এমন বক্তব্য প্রত্যাখ্যান করে তিনি বলেন, সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করেছে। বিস্তারিত জানাচ্ছেন গিলমান শফি। মহান মে দিবস উদযাপন নিয়ে রাজধানীর নয়াপল্টনে দলের প্রধান কার্যালয়ে
যৌথ সভা করে বিএনপি। যৌথ সভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রেস ব্রিফিংয়ে অভিযোগ করেন, একটি শক্তি দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য নির্বাচনের আগে থেকেই চেষ্টা করছে। নির্বাচনে ব্যর্থ হয়ে ওই শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। জামাত ইসলামের আমির তিনি বলছেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, এবং তিনি বা তার দল যে কখনোই সুস্থভাবে চিন্তা করেন না তার প্রমাণিত হয়েছে। বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের উপরে বিভিন্নভাবে আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে ওই শক্তিটির পক্ষ থেকেই, একটা আবার ধূম্রজাল সৃষ্টি করা, আবার একটা বিভেদ সৃষ্টি করা। তাদের যে অতীত ইতিহাস, সেই ইতিহাস আমরা সবাই খুব ভালো করে জানি। সেই কারণেই সমগ্র জাতি অত্যন্ত সচেতনভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে, এবং আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। 1 মে উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক দলের সমাবেশের কথা জানান মহাসচিব মির্জা ফখরুল। 1 মের যে সমাবেশটি এখানে অনুষ্ঠিত হবে আমাদের পার্টি অফিসের সামনে, এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের দলের চেয়ারম্যান এবং বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জননন্দিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সুতরাং এই সভাটিকে সফল করার জন্যে আমরা দলের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছি। আমরা ঢাকাতে এই দিবসটিকে একটা উৎসবের দিন এবং একই সঙ্গে রাজনৈতিক শপথ গ্রহণ করবার দিন হিসেবে আমরা এটাকে নিতে চাই। কোনো অপশক্তি যেন দেশের স্থিতিশীলতা নষ্ট করতে না পারে, সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। জনগণ এগুলোকে প্রতিরোধ করবে এবং তাদেরকে পরিহার করবে। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। রাজধানী ঢাকায় জ্বালানি তেলের সরবরাহ এখনো স্বাভাবিক হয়নি। আজও ছিল যানবাহনের দীর্ঘ লাইন। সরবরাহ না থাকায় বন্ধ রয়েছে অনেক পাম্প। ভোগান্তির শেষ কবে বলতে পারছেন না কেউই। ব্যস্ত নগরীতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের। নিরবিচ্ছিন্ন সেবা দেওয়ার চেষ্টা করছে বলে দাবি পাম্প কর্তৃপক্ষের। আরফিন শাওনের রিপোর্ট। রাজধানীর আসাদগেট সোনার বাংলা ফিলিং স্টেশনের নিত্যদিনের চিত্র এটি। তেলের পাম্পে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ফুয়েল সংগ্রহ করছেন ক্রেতারা। ফুয়েল পাস ব্যতীত তেল দিচ্ছে না পাম্প কর্তৃপক্ষ। তবে পাস নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে গ্রাহকদের মধ্যে। ফুয়েল পাসের জন্য দেখা যাচ্ছে পরিমাণে বেশি পাচ্ছি, কিন্তু অনেকে তো ফুয়েল রেজিস্ট্রেশন করার জন্য হয়রানি হতে হচ্ছে, সার্ভার স্লো থাকে, তখন তো সেটা প্রবলেম হচ্ছে। জ্বালানি তেলের দাম বাড়ানোর পরও সরবরাহের সংকট কাটছে না। সংকটের কারণে কিছু পাম্প তেল বিক্রি বন্ধ রেখেছে, আবার কিছু পাম্প প্রয়োজনের তুলনায় দিচ্ছে কম তেল। তীব্র গরমে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ক্ষুব্ধ গ্রাহকরা। জ্বালানি তেল নিতে এসে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে বলেও দাবি তাদের। ভোর 5:30 থেকে দাঁড়াইছি, খুবই ভোগান্তি। ভোগান্তি শুধু এমন, গরম, একে তো গরম, তার উপরে এই লাইনের যন্ত্রণা, একজনের ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে, একজনের ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে, খুবই অশান্তি। অনেক লোক একবার কয় পেট্রোল, একবার কয় অকটেন আছে, অনেকবার বলতেছে, কিন্তু কোনো লাভ হয়েছে না। তারপরেও সিরিয়াল পাইতেছে না। কোথাও তো তেল নাই, এই পেট্রোল পাম্পেও তেল নাই, এই পেট্রোল পাম্পেও তেল নাই। আর সরকার যদি আমার মনে হয় যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করতো, অনলাইনে তো ফুয়েল পাস দিচ্ছে, ফুয়েল পাসের তো অ্যাপ আছেই, সেখানে যদি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করতো তাহলে হয়তো ভালো হতো। এই খাওয়া দাওয়া, নাওয়া দাওয়া, গোসলাদি সম্পূর্ণ আমাদের যে উপর থেকে যে ঝড় তুফান চাইতে আছে, আমরা পুরো সংকটের ভিতরে আছি। এই যে আমাদের যে কষ্ট, আমাদের মালিক পক্ষ আমাদেরকে দেখে না, কারণ আমরা আমাদের মতো বসে আছি, তারা শুধুমাত্র বলে যে আপনারা তেল পাইছেন কিনা, এই পর্যন্তই তাদের বলা। এদিকে সবগুলো পাম্পে সার্বক্ষণিক জ্বালানি সরবরাহ করলে এই লাইন কমে আসবে বলে দাবি পাম্প কর্তৃপক্ষের। যাদের দরকার তারা এখনো লাইনে আছে, কারণ সব পাম্পে যদি তেলটা অ্যাভেলেবেল হয় তাহলে একটু লাইনটা কমবে। যেমন এখানে 10টা পাম্প থাকলে 10টা জায়গায়, আমার এখানে 100 গাড়ি থাকলে 10 জায়গায় 10টা গাড়ি যাবে, লাইনটা কমে আসবে। কিন্তু 10টা পাম্প বন্ধ থাকলে 100 গাড়ি এখানেই থাকবে। তবে দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশাবাদী অনেকেই। আরফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। এদিকে 34,667,000 টন জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করেছে চীনা পতাকাবাহী একটি মাস্টার ট্যাঙ্কার।
মাস্টার ট্যাঙ্কারটি স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইসেন্সের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম জানান, জেট ফুয়েল নিয়ে এটি বহির্নোঙরে আসার পরপরই লাইটারিং কার্যক্রম শুরু হয়। কিছু ওজন কমানোর পর জাহাজটি নেওয়া হবে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে। এছাড়া তাইওয়ান থেকে 33,400 টন ডিজেল নিয়ে বন্দরের বহির্নোঙরে ভিড়েছে পাকিস্তানি পতাকাবাহী একটি ট্যাঙ্কার। সকালে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে 35,055 টন ডিজেল নিয়ে বন্দরে ভিড়েছে পানামার পতাকাবাহী আরও একটি ট্যাঙ্কার। তেলের দাম বাড়াতে IMF এর চাপ নেই জানিয়েছেন সড়ক পরিবহন সেতু ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে শারীরিক শিক্ষা কলেজ মাঠে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWT এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয়ের জন্যই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে কমলে দেশের বাজারেও তেলের দাম কমানো হবে বলে আশ্বস্ত করেন মন্ত্রী। রাজধানীর প্রধান সড়কগুলোতে অটোরিকশা চলাচল নিষিদ্ধ করার কথাও জানান সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম। চাপ মনে করিনি। আমি বলছি আন্তর্জাতিক বাজারে আমরা প্রতিদিন যেভাবে ভর্তুকি দিচ্ছিলাম, আমরা তো এ ধরনের একটা উন্নয়নশীল রাষ্ট্র, আমরাই বাড়াইনি এবং দীর্ঘ সময় বাড়াইনি। দাম বাড়ার পরও তার মানে হচ্ছে উই ট্রাইড আওয়ার লেভেল বেস্ট। কিন্তু দেখা যাচ্ছে যে পাচার হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। তারপর ধরেন ভর্তুকির মাত্রা যেভাবে বাড়ছে, আন্তর্জাতিক বাজারটা কবে নিয়ন্ত্রণ হবে বা স্থিতিশীল হবে সেই ধরনেরও সিগন্যাল পাওয়া যাচ্ছিল না, কোনো নিদর্শন দেখা যাচ্ছিল না। যার ফলে আমরা মনে করি যে আন্তর্জাতিক বাজারে যা বেড়েছে তার চেয়ে কম্পারেটিভলি আমরা সামান্য বাড়িয়ে একটু সমন্বয় করার চেষ্টা করেছি। অটোরিকশার একটা দৌরাত্ম্য সব জায়গায় আছে, যেটা জনজীবন বিপর্যস্ত করছে। ঢাকা শহরের যানজট, যান চলাচল, মানে যানবাহনের শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। যার ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রধান সড়ক, প্রধান এলাকা পর্যায়ক্রমে অটোরিকশা প্রবেশ নিষেধ করা হবে। সরকার বাংলাদেশ ব্যাংকে টাকা ছাপিয়ে 20,000 কোটি টাকা ঋণ নিয়েছে, এমন তথ্য সঠিক নয় বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। উল্টো বিএনপি সরকার অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধ করেছে বলে জানান অর্থমন্ত্রী। মন্ত্রী দাবি করেন তার সরকার গর্তে পড়া অর্থনীতি পুনরুদ্ধারে সংগ্রাম করছে। আগামী বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর আশ্বাস দেন অর্থমন্ত্রী। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। শনিবার সচিবালয়ে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও বার্তা প্রধানদের সাথে প্রাক বাজেট আলোচনার আয়োজন করে অর্থ মন্ত্রণালয়। বৈঠকে বিভিন্ন চ্যানেলের বার্তা প্রধানরা টেলিভিশনের আর্থিক সুরক্ষায় দেশে থাকা প্রায় 4 কোটি কেবল সংযোগের গ্রাহককে শৃঙ্খলায় আনতে স্বয়ংক্রিয় পদ্ধতি চালুর প্রস্তাব দেন। অন্য সম্পাদকরাও পাচার হওয়া অর্থ ফেরত আনা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সার সংকট কাটিয়ে ওঠার পরামর্শ দেন। বাজেট বাস্তবায়নে সরকারকে IMF কিংবা বিশ্বব্যাংকের নির্ভরশীলতা দূর করার তাগিদও দেন তারা। পলিটিক্যাল ডিপ্লোমেসি করে আমার মাননীয় অর্থমন্ত্রী এটা যদি উদ্যোগ নেন, এটা সরাসরি IMF ওয়ার্ল্ড ব্যাংক দৌড়াদৌড়ি করে এই মুহূর্তে অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানান সরকার টাকা ছাপিয়ে ঋণ নেয়ার নীতির বিরুদ্ধে। এ বিষয়ে প্রকাশিত তথ্য সঠিক নয় বলে দাবি করেন তিনি। আমরা এই জায়গাতে আমরা যেখানে যে কথাগুলো আমাদের ম্যানিফেস্টোতে বলেছি, বক্তব্য বলেছি, সেই জায়গা থেকে এতটুকু সরল করার সুযোগ নেই। এর আগে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সদস্যদের সাথে প্রাক বাজেট আলোচনায় গভর্নর জানান, বিএনপি সরকার যেদিন দায়িত্ব নেয় তার তুলনায় গত 2 মাসে সরকারের ঋণ কমেছে প্রায় 6,500 কোটি টাকা। জানেন আমাদের রেটিং কিছুটা নেমে গেছে, কান্ট্রি রেটিং নেমে গেলে যেটা হয় আমাদের কিন্তু বরোইং কস্ট বেড়ে যাচ্ছে, প্রাইভেট সেক্টরের বরোইং কস্ট বেড়ে যাচ্ছে, যেটা সঠিক পুরোপুরি না। এ ধরনের নিউজ যখন ছাপা হয় এটার একটা ইম্প্যাক্ট আসে এই রেটিংয়ে। আমরা কি এই গত 2 দিন ধরে একটা দেখছি যে বাংলাদেশ ব্যাংক 20,000 কোটি টাকা ছাপিয়ে সরকারকে দিয়েছে। এই বিষয়টা আমার মনে হয় যে সঠিকভাবে উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান জানান, রাজস্ব বাড়াতে কর ও ভ্যাট ফাঁকি রোধের পাশাপাশি রিটার্ন জমা না দেয়া করদাতাদের নোটিশ দেওয়া হবে। এবার টার্গেটই হচ্ছে আমাদের ভ্যাটের আওতা বাড়ানো, ট্যাক্সের আওতা বাড়ানো, বিশেষ করে ট্যাক্সের ক্ষেত্রে যারা রিটার্ন দেয় না তাদেরটা স্যার আমরা অটোমেট করে ফেলছি। যেহেতু আমাদের স্যার 1,28,00,000 এখন টিআইএনধারী আছে, তাদের মধ্যে আমরা ক্লিনজিং অপারেশনও করবো। যারা জানাবে যে আমাদের ট্যাক্সেবল ইনকাম নাই, বিভিন্ন কারণে আমরা টিআইএন নিয়েছি, সেগুলো আমরা ক্লিনজিং করে মানে এটা ডিরেজিস্টার করে ফেলবো। এ সময় অর্থমন্ত্রী জানান, তার সরকার রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে অর্থনীতির গণতন্ত্রায়ন নিশ্চিত করতে কাজ করছে। ফাইন্যান্সিয়াল সেক্টরে যে ইনডিসিপ্লিনগুলো হয়েছে, এগুলো কেন হয়েছে? আপনি ফাইন্যান্সিয়াল সেক্টর এত পলিটিসাইজড হয়েছে, এত পলিটিসাইজ যে ব্যাংকগুলো আজকে খালি হয়ে গেছে। আপনি শেয়ার বাজার লুটপাট করে ফিনিশড হয়ে গেছে। এদেরকে ক্যাপিটালাইজ তো আমাকে রিক্যাপিটালাইজ করতে হবে। গভর্নর সাহেব যেটা বললে উনি প্ল্যান নিয়েছে, আর রিক্যাপিটালাইজ হলে সরকারের তহবিলে আমাদের এত টাকা নাই যে আমরা এগুলো সব সরকারের তহবিল দিয়ে রিক্যাপিটালাইজ করতে পারবো। আর বিশেষ করে বর্তমান যে আমরা ইনহেরিট করেছি, যে অর্থনীতিটা পেয়েছি এই ডিক্টেটরিয়াল রিজিম থেকে, তারপরে গত 18 মাসে যেটা পেয়েছি, কোনোটার চেয়ে কোনোটা খুব বেশি যে ভালো আমি বলতে পারবো না, এর চেয়ে আর বেশি বলতে চাই না। চাঁদাবাজি ও কাস্টমসের দীর্ঘসূত্রিতা দূর করে সরকার ব্যবসার খরচ কমাতে কাজ করছে বলেও জানান অর্থমন্ত্রী। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় উগ্রবাদী সংগঠনের সমর্থক দ্বারা হামলার আশঙ্কার কথা স্বীকার করেছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট সিটিটিসির প্রধান মুন্সি শাহাবুদ্দিন। তিনি বলেন, হামলার আশঙ্কা মাথায় নিয়েই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। নির্দেশ মোতাবেক বাংলাদেশ ব্যাংক ও সচিবালয় সহ বিভিন্ন স্থাপনায় নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছেন ডিএমপির মতিঝিল জোনের ডিসি হারুনুর রশিদ। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে সংস্থাটির সকল ইউনিটে পাঠানো হয় একটি সতর্কতামূলক চিঠি, যেখানে বলা হয় সংসদ ভবন, সচিবালয়, পুলিশ সদর দপ্তর ও ধর্মীয় উপাসনালয় সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করতে পারে উগ্রবাদী সংগঠনের সমর্থকরা। এমন বাস্তবতায় পুলিশের সকল ইউনিটকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। শনিবার বিষয়টি নিয়ে মুখ খোলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। ডিএমপির সিটিটিসির যুগ্ম কমিশনার জানান, সম্ভাব্য হামলার আশঙ্কা নিয়ে কাজ করছেন তারা। আমাদের সিটিটিসি, সাইবার ইন্টেলিজেন্স, আমাদের স্পেশাল অ্যাকশন, আমরা এই বিষয়ে কাজ করছি। এটা আমাদের সিকিউরিটি প্ল্যানিং, আমরা সিকিউরিটি প্ল্যানিং অনুযায়ী অ্যাকর্ডিংলি যে স্থানগুলো এসেছে, তথ্য এসেছে, আমরা এই বিষয়ে কাজ করব। আমার মনে হয় যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমরা কাজ করছি, ইনশাল্লাহ আমরা এটাকে ফেস করতে পারব। পুলিশের ইউনিটগুলো নির্দেশনা অনুযায়ী নিরাপত্তা জোরদারের কথাও জানান ডিসি মতিঝিল। কেপিআই প্রোটেকশনের মূল দায়িত্ব হচ্ছে আমাদের প্রোটেকশন একটা ডিভিশন আছে, তারাই কাজগুলো করে থাকে, আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে থাকি। তো এটা নিয়মিত অংশ হিসেবে তারা যে সকল কার্যক্রম করবে, বাংলাদেশ ব্যাংক বা কেপিআই বা আপনার প্রোটেকশন ডিভিশন যদি আমাদের কাছে কোনো সহায়তা চায়, আমরা তাদের চাহিদা মাফিক সাপোর্ট দিয়ে যাব। আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থাগুলোর সাথে সমন্বয় করে নিরাপত্তা বাড়ানোর কথা জানান গোয়েন্দারা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। 81টি ফ্লাইটে এ পর্যন্ত 32,000-এর বেশি যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। আর হজ পালনে সৌদি আরব গিয়ে 2 বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এবার হজযাত্রায় 207টি প্রি হজ ফ্লাইট নির্ধারণ করেছে সরকার। শনিবার ঢাকা থেকে মোট 3টি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। প্রতি বছর আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শন, আত্মশুদ্ধি ও সন্তুষ্টি অর্জনে মক্কা মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এবারের হজযাত্রা আরও সহজ করতে আশুকোনা হজ ক্যাম্পে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। ক্যাম্পের ডিজিটাল ম্যাপ ও একাধিক তথ্য কেন্দ্রের পাশাপাশি হজযাত্রীদের সেবায় কাজ করছে স্কাউটের স্বেচ্ছাসেবকরা। সার্বিক ব্যবস্থাপনা ভালো বলেছেন হজযাত্রীরা, তবে যাত্রার আগে ক্যাম্পে দীর্ঘ অপেক্ষা কমিয়ে আনার দাবি জানান কেউ কেউ। এবার মোট ৭৮,৫০০ হজযাত্রী সৌদি আরব যাবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, বৈদেশিক মুদ্রা অর্জন বাড়াতে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার। জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে এই তথ্য জানান তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও জানান, বৈদেশিক মুদ্রা অর্জনে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং তাদের পাঠানোর রেমিটেন্স এখন $20 বিলিয়নেরও বেশি। দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে রেমিটেন্স আয়ের পরিধি আরও বাড়ানো জরুরি বলে মনে করেন তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিগত সরকারের লুটপাটে
দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় রয়েছে। তাই এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। বৈদেশিক কর্মসংস্থানের কারণে উন্নত বিশ্বের জ্ঞান গম্যি সেটাও আমরা অর্জন করতে পারি, উন্নত বিশ্বের যে উন্নত চিন্তা আচার আচরণ তাও আমরা পেতে পারি, এবং একটা পর্যায়ে গিয়ে আমাদের অনেকেই দেখা গিয়েছে যে দেশে বিনিয়োগ করার ক্ষমতাও অর্জন করতে পারেন। জনসংখ্যার ভারসাম্যের জন্য এবং আমাদের এই ডিভিডেন্ডকে কাজে লাগানোর জন্য আমাদেরকে রেমিটেন্সের এই জায়গাটাকে বাড়াতে হবে, এই পরিধি বাড়াতে হবে। আমাদের সরকার এ বিষয়ে সজাগ। আগামী প্রজন্ম যেন সুস্থ সবল ও মানসিকভাবে বিকশিত একটি শিক্ষিত প্রজন্ম হিসেবে গড়ে উঠতে পারে, সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর এজেডএম জাহিদ হোসেন। শনিবার সকালে বাংলাহিলি পাইলট স্কুল মাঠে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ টেলিভিশনে নতুন কুড়ি চালু করেছিলেন, সেটা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুড়ি স্পোর্টস নাম দিয়ে সারা বাংলাদেশে বয়সভিত্তিক ছোট ছোট ছেলে মেয়েদেরকে বিভিন্ন বিষয়ে দক্ষ ও সত্যিকার অর্থেই খেলোয়াড় হিসেবে তৈরি করার জন্য প্রশিক্ষিত করছেন। উদ্বোধনী খেলায় নওদত্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে বোয়ালদার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয়। এবারে টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নিয়েছে। এটার মাধ্যমে আমরা চাই যে আগামী প্রজন্ম অর্থাৎ এই বাচ্চারা ভবিষ্যতে সুস্থ সবল এবং মানসিকভাবে বিকশিত একটি শিক্ষিত প্রজন্ম হিসাবে গড়ে উঠবে। একাডেমিক শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ গড়ে তুলতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রাজধানীর কাপ্তান বাজারের নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শুধু একাডেমিক শিক্ষা যথেষ্ট নয়, একজন শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশের জন্য শারীরিক ও মানসিক শিক্ষাও সমানভাবে গুরুত্বপূর্ণ। খেলাধুলা একজন শিক্ষার্থীকে সুস্থ, সচেতন ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তোলে। উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রাথমিক স্তর থেকেই শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করতে কাজ করছে। প্রতিটি বিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুম স্থাপন এবং শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিশুদের কেবল পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের সৃজনশীলতা বিকাশের সুযোগ করে দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সূত্রাপুর থানা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা সহ অনেকে উপস্থিত ছিলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শিক্ষা খাতকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং অন্যতম অগ্রাধিকার প্রাপ্ত খাত হবে আমাদের আগামী দিনে শিক্ষা, প্রাথমিক শিক্ষা এবং সর্বস্তরের শিক্ষা। যারা শিশুরা রয়েছেন তারা যখন বেড়ে উঠবে তাদের জন্য শারীরিক এবং মানসিক শিক্ষা দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাডেমিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকারের আমলে ফ্যামিলি কার্ড দেয়ায় কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বা দুর্নীতি থাকবে না, এমনটাই জানিয়েছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। শনিবার সকালে এফডিসিতে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন জানিয়েছেন, বাড়ি বাড়ি গিয়ে স্কোরিংয়ের মাধ্যমে আইপাস পদ্ধতিতে প্রকৃত সুবিধাভোগী নির্বাচন করা হচ্ছে। দলমত সবকিছুর ঊর্ধ্বে উঠে যাদের প্রয়োজন তাদেরকেই এই সুবিধা দেওয়া হচ্ছে। সার্বজনীন সামাজিক সুরক্ষা কর্মসূচির কারণে ঋণের বোঝা বৃদ্ধির শঙ্কা নেই বলেও জানান তিনি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সরকার যদি ব্যয় সংকোচন নীতির মাধ্যমে রাজস্ব ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা, অভ্যন্তরীণ আয় বৃদ্ধি, বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান তৈরি ও অতি মূল্যায়িত প্রকল্প গ্রহণ না করে দুর্নীতি বন্ধ করতে পারে, তাহলে সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করা খুব বড় চ্যালেঞ্জ হবে না। আমরা জানি যে বাংলাদেশের বর্তমানে বৈদেশিক ঋণের পরিমাণ 113। বিগত সময়গুলোতে আমরা বিভিন্ন ধরনের ডিলারশিপ রয়েছে এবং আমাদের যেমন সারা ডিলারশিপ রয়েছে, বিভিন্ন কার্ডস রয়েছে, এগুলোর যে লিস্টগুলো হয়েছিল তারা ম্যাক্সিমাম ছিল হচ্ছে স্বজনপ্রীতির মাধ্যমে করা হয়েছিল এবং যেটা বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে যে অনেক সময় দেখা গেছে যে ট্রু বেনিফিশিয়ারি এটা পাচ্ছে না, অনেকে এটা প্রয়োজন নেই তারা পাচ্ছে। সেই জায়গা থেকে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা অলরেডি কমিটি গঠন করে এগুলো লিস্টগুলো চেক করার চেষ্টা করছি এবং যেন অবশ্যই যাদের প্রয়োজন দল মত সকল কিছুর ঊর্ধ্বে উঠে গিয়ে তাদের কাছেই যেন এই বেনিফিটগুলো পৌঁছায় সেটাকে নিশ্চিত করার জন্য আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি।
এবারে ব্যবসা বাণিজ্য সহ আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইউআইইউর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ওয়াটার রাইটস ইন বাংলাদেশ শিরোনামে জাতীয় পর্যায়ের সেমিনার হয়েছে। ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সম্মানিত অতিথি ছিলেন অর্থনীতিবিদ ব্র্যাকের গভর্নিং বডির চেয়ারম্যান ও নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান। বিশেষ অতিথি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পলিসির সাপোর্ট শাখার যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল কাশেম মিয়া। সেমিনারে 2টি কি নোট পেপার উপস্থাপন করেন ইউআইইউর CSIRS এর পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান এবং ITN বুয়েটের পরিচালক প্রফেসর ডক্টর রওশন মমতাজ। বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ দেশ জুড়ে ন্যায্য ও টেকসই পানি বণ্টন নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী শিক্ষাবিদ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পানি বিশেষজ্ঞ সহ গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। ঢাকার উত্তরায় অবস্থিত ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল এভেরুস ইন্টারন্যাশনাল স্কুল উত্তরা শাখার আয়োজনে এভেরুস হিফজ কনভোকেশন ও কিরাত প্রতিযোগিতা 2026 অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠানে এভেরুস ইন্টারন্যাশনাল স্কুল উত্তরা শাখা থেকে পবিত্র কুরআনুল কারিমের হিফজ সম্পন্ন করা 4 শিক্ষার্থীকে বিশেষ হিফজ কনভোকেশন অ্যাওয়ার্ড দেওয়া হয়। এরা হলো আকিফা আফসা মোহাম্মদ শাফাকাত ইরফান, ফরজাদ তাজওয়ার জামান ও জায়ান আহমেদ তালুকদার শামস। এই স্কুলের শিক্ষার্থীরা ইংলিশ মিডিয়ামে জেনারেল পড়াশোনার পাশাপাশি হিফজুল কুরআন সম্পন্ন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য SM জাহাঙ্গীর হোসেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবে ইসলামিক স্কলার এবং এভেরুস ইন্টারন্যাশনাল স্কুল উত্তরা শাখার চিফ কনসালটেন্ট শেখ সাইদ আলী আল গান্ধী। এভেরুস ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান গোলাম মোস্তফা, স্কুলের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব স্কুল আনিসুর রহমান সোহাগ উপস্থিত ছিলেন। খরচ কমিয়ে উন্নত চিকিৎসার দ্বার খুলছে বাংলাদেশে। ফোসান হেলথের অধীনস্থ বিভিন্ন হাসপাতালের শীর্ষস্থানীয় চীনা চিকিৎসা বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দল হেলথ পান্ডা 24 থেকে 26 এপ্রিল পর্যন্ত বনানীর আরভিং এভিয়েশনে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও স্বাস্থ্য সেমিনারের আয়োজন করেছে। এই বিশেষ উদ্যোগটির লক্ষ্য হল বাংলাদেশের রোগীদের অনকোলজি, ইউরোলজি, গাইনোকোলজি, অর্থোপেডিক্স এবং মাইক্রোসার্জারি সহ প্রধান চিকিৎসা ক্ষেত্রগুলোতে আন্তর্জাতিকভাবে অভিজ্ঞ বিশেষজ্ঞদের সরাসরি সেবা পাওয়ার সুযোগ করে দেওয়া। এই আয়োজনের নেতৃত্বে আছেন ফোসান হেলথ বাংলাদেশ আন্তর্জাতিক বিভাগের ভাইস জেনারেল ম্যানেজার পান ওয়ে এবং ফোসান হেলথ ইনভেস্টমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার দাই হ্যানজি। বাংলাদেশে প্রযুক্তি ও ইলেকট্রনিক্স শিল্পে নতুন মাত্রা যোগ করে 15টি নতুন মডেলের ফ্রিজ উদ্বোধন করেছে দেশের নাম্বার 1 রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। ফ্রিজের নতুন এই লাইন আপে রয়েছে প্রিমিয়াম মডেলের সাইড বাই সাইড স্মার্ট ফ্রিজ, ওয়াটার ডিসপেন্সার যুক্ত মডেল, নন ফ্রস্ট ফ্রিজ, টপ মাউন্ট রেফ্রিজারেটর, সোলার পাওয়ার চেস্ট ফ্রিজার, ভার্টিক্যাল ফ্রিজার, মিনি বার ফ্রিজ, বেভারেজ কুলার এবং আইসক্রিম ফ্রিজার। শনিবার রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে ওয়ালটন মেগা মঞ্চ শিরোনামে অনুষ্ঠানে এসব নতুন মডেলের রেফ্রিজারেটর ও ফ্রিজারের আনুষ্ঠানিক উন্মোচন হয়। উপস্থিত ছিলেন ওয়ালটন ফ্রিজার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা মিম, চিফ বিজনেস অফিসার মোহাম্মদ তাহসিনুল হক, রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের প্রধান আজমল ফেরদৌস বাপ্পি, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ভারতীয় ওয়ালটনের অংশীদার সঞ্জয় সাহা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাজধানীতে হয়ে গেল ছড়াকার হুসাইন আলমগীরের কেউ থাকে না চাঁদে নামে ছড়া গ্রন্থের ওপর একটি সাহিত্য আলোচনা অনুষ্ঠান। শনিবার বিকেলে জাতীয় জাদুঘর বেগম সুফিয়া কামাল মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানটির আয়োজন করে চন্দ্রাবতী একাডেমি। এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ সম্পাদক কবি হাসান হাফিজ এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে ছিলেন কবি মাহবুব হাসান ও কবি জাকির আবু জাফর। দেশ বরেণ্য বুদ্ধিজীবী বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক ডক্টর শফিউদ্দিন আহমেদের প্রয়াণে শ্রদ্ধা নিবেদন ও শোক সভা করেছে মুরারি চাঁদ বাংলা সম্মেলন সিলেট। দুপুরে নগরীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আবুল ফতেহ ফাত্তা। সিলেটের মুরারি চাঁদ কলেজ সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করা ধীমান অধ্যাপক ডক্টর শফিউদ্দিন আহমেদ গত 24 ফেব্রুয়ারি পরলোক গমন করেন। তাঁর প্রয়াণে এই স্মরণ সভার আয়োজন
করা হয়। অনুষ্ঠানে ডক্টর শফিউদ্দিন আহমেদের জীবন ও কর্মের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক ডক্টর জফির সেতু। পরে আলোচনায় অংশ নেন সাবেক অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদি এবং ডক্টর এনামুল হক সর্দার। অনুষ্ঠানে মুরারি চাঁদ বাংলা সম্মেলনের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক শোক প্রস্তাব পাঠ করা হয়। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বরিশাল নগরীকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়তে 2 মাস ব্যাপী পরিচ্ছন্নতার মাস হিসেবে ঘোষণা দিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। তারই কর্মসূচির অংশ হিসেবে শনিবার নগরীর নথুল্লাবাদ সংলগ্ন জিয়া সড়ক এলাকায় খাল পরিষ্কার এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দীর্ঘদিন ধরে ক্লাবগুলোতে চলমান দৈন্যদশা দূর করার উদ্যোগের অংশ হিসেবেই ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেডে গিয়ে এই ঘোষণা দেন তিনি। গত 17 বছর দেশের ক্রীড়াঙ্গনে একক প্রভাব ছিল আবাহনীর। 5 আগস্টের পর আবারও আকাশী নীলদের পড়তে হয়েছে বিরূপ পরিস্থিতিতে। ক্লাব ভাঙচুর ও ট্রফি লুটপাট হয়েছে। ক্ষমতার বলয়ে থাকা ক্লাব কর্মকর্তারা গা ঢাকা দিয়েছে ক্লাবটিকে আবারও চাঙা করতে সম্পূর্ণ স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনার পরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতি দেন আমিনুল। আবাহনীর পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু প্রতিমন্ত্রীর আশ্বাসকে স্বাগত জানিয়েছেন। আমরা আশা করব যে কোনো ক্লাবই যাতে আর রাজনৈতিকরণ করা না হয়, দলীয়করণ করা না হয়, কারণ ক্লাবগুলো তার স্বাধীনভাবে চলবে। সেখানে কোনো দলের ট্যাগ দিয়ে যাতে ক্লাবগুলোকে ভবিষ্যতে ক্ষতির মুখে না ফেলে সেদিকে আমরা সবাই সতর্ক থাকবো এবং আপনাদের প্রতিও আমার আহ্বান থাকবে, আপনারাও সতর্ক থাকবেন। ক্রীড়ামন্ত্রী প্রথম কিন্তু উনি আবাহনী ক্লাবে আসলো, তার মানে কি ক্রীড়াঙ্গনকে নন পলিটিক্যাল করতে চায় এবং সেটা আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীরও সেই প্রয়াস। তো তারই প্রতিফলনে কিন্তু তিনি আজকে এখানে এসেছেন, আমরা অনেক খুশি। সংবাদ শেষ করব, তার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঢাকায় উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর। বললেন পূরণ হবে জুলাই সনদ সহ প্রতিটি ওয়াদা। জুলাই সনদ নিয়ে আরেক প্রতারণায় সরকার, অভিযোগ ডাক্তার শফিকের। জামায়াত কখনো সুস্থ চিন্তা করে না বলেছেন মির্জা ফখরুল। কাটছেই না জ্বালানি তেলের ভোগান্তি। 34,667,000 টন জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে চীনা মাস্টার ট্যাঙ্কার। টাকা ছাপিয়ে ঋণ নেওয়ার তথ্য অসত্য বলেছেন অর্থমন্ত্রী। সরকারকে IMF ও বিশ্বব্যাংকের নির্ভরতা কমানোর তাগিদ সম্পাদকের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.pvnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।